এগুলো কি করেন আপনি? এই যে রুবিনার আম্মু কি করছেন এগুলো? মাকে একটু আটকে না রাখলে কি মা চলে যায় কোথাও দূরে? এই জন্য পুরো আটকে রেখেছে শিকল দিয়ে, নইলে মা থাকবে না, চলে যাবে কোথাও। এরকম চলে গিয়েছে আগে? গেছে অনেকবার চলে গিয়েছে। আসতো কত দূরে চলে গিয়েছে? তুমি নিয়ে এসছো কি নাকি পাড়ার লোক মানে খুঁজে নিয়ে এসছে কি? ওই লোকজনে বলছে যে কোথায় গেছে খোঁজ করতে, এগুলো বলছে আবার ওই জায়গায় গেছে ওই পাতিমারা। কোথায় চলে যান আপনি এইভাবে? হ্যাঁ, কোথায় চলে যান? রাতের বেলা কি ঘরে থাকে না, আর দিনের বেলা এখানে? কি খেতে বেশি পছন্দ করে মা? সবজি খায়? সকালে নাস্তা করেছে? খাওয়া হয়েছে সকালে? এখনো খায়নি? অনেক বেলা হয়ে গেছে, খাওয়া না? খাবেন না? খাবেন না? খাই, খিদা লাগে নাই? বিস্কুট দিলে না হবে না? খাওয়া আজকে সকালে মা কি খাবে? নুডলস রান্না করেছো? কে রান্না করেছে? তুমি যে নানি? আমি। নানি কোনটা? ও পারে না। এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, খাইয়ে দাও, মা তো খিদা লেগেছে, ওখানে অনেক বেলা হয়ে গেছে। খেয়েছো? খেয়েছো? মাকে খাইয়ে দাও তাহলে। চলো আবার খাওয়া নিয়ে আসি, মাকে খেয়ে দিই। দুধ দিয়ে তুমি খাওয়া নিয়ে আসো। হাঁটাচলা করে এইসব করে না, হইয়ে পড়ে আর মানে আর কোনো কাজ নাই, মানে এই 8 বছর থেকে। আর এই যে এটা কি করছিল সে? আমি চুলের মাটি উঠেছি, চুলে ভাত মাটিগুলো বরসে পাই সারি না মোড়া লাগবে না, আমার মোড়া লাগবে না, না কিছু লাগবে না। খিদা লাগে নাই? এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে, খিদা লাগে নাই? খাবে না? এটা কিভাবে হয়েছে? মাটি ছাড়া দেখছো আঙ্গুলের মধ্যে কি মানে কি পড়ে গেছে? এগুলো কিভাবে হয়েছে? এটা ব্যথা ব্যথা করে? ব্যথা করে? মাকে খাইয়ে দাও। খাবো না? আমি খাবো, তুমি খাও, আমি তো খাবোই। কে রান্না করেছে এটা? নানি রান্না। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ। আরটিভির সর্বজয়া শিবির পরিচালক এখানে আছেন এবং পটুয়াখালী প্রতিনিধি এবং কলাপাড়া প্রতিনিধি ওনারা আছেন। আমরা আসলে যখন নিউজটা দেখেছি সঙ্গে সঙ্গে আমি আমার অফিসারকে নির্দেশনা দিয়েছি। আমরা রুবিনার পরিবারের সকলকেই আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেটি ভাতা, বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী, এই 3 ধরনের ভাতাই তারা পাচ্ছে। রুবিনার জন্য আমরা বিশেষ কোটায়, অনগ্রসর জনগোষ্ঠীর কোটায় আমরা শিক্ষা উপবৃত্তির ব্যবস্থা অলরেডি গ্রহণ করেছি। এটাও 2-1 দিনের মধ্যে সে চেক পেয়ে যাবে। আর রুবিনার মায়ের যে চিকিৎসার বিষয়টি উঠে এসছে,
আমাদের প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আছে, এবং এখান দিয়ে রাস্তাটা যদি কাটা না থাকতো আমাদের কিন্তু একটা মোবাইল ভ্যান আছে, আপনি যেটা সাক্ষাৎকার একবার নিয়েছিলেন, সেই গাড়িতেও আমরা এসে ওর করতে পারতাম। যেহেতু এখানে গাড়িটা ঢুকবে না, এই কারণে আমরা সেটা আনতে পারছি না। তারপরেও আমাদের যেহেতু চিকিৎসা সমাজসেবা কার্যক্রম চলমান আছে, ঢাকা, বরিশাল, বাংলাদেশের যেখানে ওরা চিকিৎসা করতে চায় সেখানে সমাজসেবা অধিদপ্তর ওদের প্রতি এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় ওদের প্রতি হাত বাড়িয়ে দিবে। আমার ডিজি মহোদয়, আমার সচিব মহোদয় এবং আমার অতিরিক্ত সচিব মহোদয় এবং প্রতিবন্ধী ছেল সকলেই রুবিনার বিষয়ে অবহিত আছেন, এবং আমাদের ভবিষ্যতে যেই আর্থিক সহায়তা সহ যেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি আসবে সেগুলোর আওতায় রুবিনা আসবে, এই ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি। ধন্যবাদ আপনাদের। প্রত্যেকের জন্য ঘর নির্মাণ, আমরা রুবিনাকে 2 শতক জমি সহ একটি ঘর এই সপ্তাহের মধ্যে নির্মাণ করে দিব বলে আশা করছি। এবং আমাদের তার যে স্কুলের শিক্ষাবৃত্তি, আমাদের এখানে প্রাথমিক শিক্ষা অফিসার আছেন, এবং তার আর অন্যান্য কোনো যে সামাজিক সেফটিনেট যতগুলো আছে আমরা রুবিনাকে সহায়তা করব। এছাড়া বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ব্যক্তি আমাদের সাথে সহযোগিতা করতে চাচ্ছেন। আমরা চেষ্টা করছি তাদেরকে সমন্বয় করে তারা যাতে রুবিনার যদি ভবিষ্যৎটা নিশ্চিত হয় সেই নিশ্চিত, এবং তার মা এবং খালা যাতে চিকিৎসা পেয়ে সুস্থ জীবন ফিরে পেতে পারেন, তার জন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকে যেখানে যা করা প্রয়োজন আমরা করব। আমাদের জেলা প্রশাসক পটুয়াখালীর সম্মানিত জেলা প্রশাসক মহোদয় স্যার আমাকে নির্দেশনা দিয়েছেন যে ডাক্তার থেকে শুরু করে যেখানে তাকে সুযোগ আছে সেখানে আমরা রুবিনাকে সার্বিক সহযোগিতা করব। ছবি তুলেন। তো তোমার জন্য পড়াশোনার উপকরণ আছে, পেন্সিল আছে, রাবার আছে, স্কুলের ব্যাগ আছে, খাতা আছে, প্লাস তোমার জন্য জামা সবকিছু, মায়ের জন্য আছে, নানার জন্য আছে, আর কম্বল আছে। ঠিক আছে, আমরা চাই তুমি পড়াশোনা করো, কোনোভাবে পড়াশোনা বাদ দেওয়া যাবে না। আর রুবিনার নামে আপনাকেও কিন্তু এটা খেয়াল রাখতে হবে, না পড়াশোনা করতে হবে। আমরা রুবিনার কাছ থেকে কিছু শুনি না, রুবিনা কি হইতে চায়? ওটা নিতেছি, ভেন্ডা নিতেছি, নাসিব ভাই ওগুলো ভেন্ডা আমি নিচ্ছি। এমনটা লিখে দেবো, সব হবে। দেখেন সবাই অনেক সহৃদয়বান, সবাই সাহায্য করবে, সবাই এসেছে কেন আপনার বাড়িতে এখানে আছে ৬,০০০ টাকা, কিছু আর্থিক সহযোগিতা আমরা করে গেলাম, নানুকে দিবে, এটা থেকে খরচ করবে সংসারে। আমরা এখন রুবিনার কথা শুনবো। রুবিনা, তুমি কি হতে চাও? বড় হয়ে পড়াশোনা শেষ করে কি হতে চাও? কি চাকরি করতে চাও? স্কুলে চাকরি করতে চাও? শিক্ষক হতে চাও? আবার বলো, জোরে করে বলতে হবে। রুবিনা, আমরা এখন শুনবো রুবিনা কি হতে চায়। চমৎকার একটি চিন্তা ভাবনা, তার লক্ষ্যটা খুবই সুন্দর। সে মানুষ গড়ার কারিগর হতে চায়। রুবিনা পড়াশোনা শেষ করে শিক্ষক হতে চায়, এবং আমার বিশ্বাস সবার সহযোগিতায় রুবিনা তার লক্ষ্যে পৌঁছাবে। ঠিক আছে, তার স্বপ্নকে সে ছুঁতে পারবে, কিন্তু আমাদের সমস্যার মধ্যে যায়, কিন্তু পড়াশোনাটা ঠিক মতো করতে হবে। আর এই যে দেখো সবাই তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে, তোমার পরিবারের পাশে, ওনাদের সহযোগিতা তুমি নিশ্চয়ই পড়াশোনা করবে এবং সমস্যার সমাধান। তাকে একটি সুষ্ঠু জীবন দিতে হবে, এবং সুষ্ঠু জীবন দিতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। আর আমরা জানি বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। বর্তমান সরকার আমাদের এই যে মেয়েদের শিক্ষার ব্যাপারে, মেয়েদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন, অনেক কাজ করছেন। সেক্ষেত্রে রুবিনা কেন পিছিয়ে থাকবে? রুবিনা এবং রুবিনার মতো কোনো মেয়ে পিছিয়ে থাকবে না যদি রুবিনার আশেপাশে যারা আমরা আছি তারা যদি সহযোগিতার হাতটি বাড়িয়ে দিই। এবং আপনারা ইতিমধ্যে হাতটি বাড়িয়ে দিয়েছেন। হাসান সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার জায়গা থেকে এত চমৎকার করে তুলে ধরেছেন রুবিনার কথা, সবাই জেনেছে। আমরা মিডিয়াতে যারা কাজ করছি, আমরা এটাকে আরও বড় করে প্রচার করেছি, এবং প্রচার করার কারণে ইতোমধ্যে আমাদের এই নিউজটা 2 লক্ষের উপরে ভিউজ হয়ে গেছে। রুবিনা কিন্তু এখন শুধুমাত্র এই কলাতলিতে আটকে নেই, রুবিনা বাংলাদেশের বাইরেও কলাপাড়াতে আটকে নেই, শুধুমাত্র এখানে না, শুধু বাংলাদেশের বাইরেও কিন্তু রুবিনা পৌঁছে গেছে সবার
উদ্যোগে। তো সেটা একটা আশার কথা। আর এখানে যেটা বলছিলাম যে রুবিনার যে মানসিক স্ট্রেসটা বা মেন্টাল স্ট্রেসটা সে এখন বেয়ার করছে, এটা তো আসলে এই বয়সের জন্য একেবারেই উপযুক্ত না। এটা তো তাকে অনেকখানি অলরেডি পিছিয়ে দিয়েছে। তো আমরা চাই না যে এই মানসিক চাপটা নিয়ে সে এগিয়ে যাক, তাহলে সে জীবনে এগোনোটা তার জন্য কঠিন হয়ে যাবে। তো মানসিক চাপটা কমাতে হলে প্রথমে তার পারিবারিক অবস্থাটা স্বাভাবিক করতে হবে। মায়ের যে অবস্থা, তার খালার যে অবস্থা, এটা তো চিকিৎসা ছাড়া কোনো উপায় নেই, দীর্ঘমেয়াদী চিকিৎসায় যেতে হবে। এবং সেক্ষেত্রে আমি জানি প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ পরিষদ তারা কাজ করে যাচ্ছে। ভাতার ব্যবস্থা আছে চিকিৎসার জন্য, তারপর চিকিৎসার দেওয়ারও ব্যবস্থা আছে। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে যে চিকিৎসার ব্যবস্থা আছে। উদ্যোগ নিয়ে এই মানুষগুলোকে সেখানে পৌঁছাতে হবে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা ইতিমধ্যে একটা কাজ করেছি। আমরা নারায়ণগঞ্জে আমি কাজ করতে যেয়ে একটা মেয়ের খবর পাই, মেয়ের বয়স ছিল হচ্ছে 45 বছর। আমি গিয়েছিলাম ওই বাড়ির আরেকটা প্রতিবন্ধীর বিষয়ে কাজ করতে। আমি হঠাৎ করে চোখে পড়লো এরকমই একটা উঠানের পাশে প্লাস্টিকের বেড়া দিয়ে রাখা। তো আমি খুব অবাক হয়ে গেলাম, এখানে কি? তো কেউ আমাকে অ্যালাউ করছে না ওখানে যেতে, কিন্তু আমরা জোর করেই ঢুকলাম। ঢুকে আমি যা দৃশ্য দেখেছি আমি অবাক হয়ে গিয়েছি। খুব সুন্দর একটা মেয়ে, 35 বছর বয়স, তাকে পায়ে শেকল পরিয়ে বেঁধে রাখা হয়েছে গাছের সাথে। এবং সেই জায়গাটা হচ্ছে স্যাঁতস্যাঁতে নোংরা ময়লা একটা জায়গা। এবং সে আজ 25 বছর একই অবস্থায় একই জায়গায় থাকছে। তো এটা তো খুবই খারাপ লেগেছে। কারণ কি? কারণ হলো মেয়েটা পাগল, চিকিৎসা করা নেই, কেউ কিছুই না, মেয়েটাকে ওভাবে রেখে দিয়েছে। অমানবিক জীবন কাটাচ্ছিল সে। তা আমরা তাকে সেখান থেকে উদ্ধার করেছি। উদ্ধার করে মানে ঢাকার যে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে সেখানে ভর্তি করেছি। 1.5 মাস দীর্ঘ চিকিৎসা শেষে তাকে আমরা ওখানে বিভিন্ন সামাজিক সহায়তায় একটি ঘর করে দিয়েছি, স্থায়ী নিবাস করে দিয়ে তাকে ওখানে রেখেছি। এবং তাকে দেখাশোনা করার জন্য কেয়ার গিভারের ব্যবস্থা করেছি। কেয়ার গিভারকে সাপোর্ট দেওয়ার জন্য সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোও আমরা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমি চাই সে যতদিন বেঁচে থাকবে সে শান্তিতে থাকবে। জানি যে কিছু কিছু বিষয় আছে, যেমন রুবিনার মার যে শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, এটা যে সম্পূর্ণ ভালো হয়ে যাবে তা না। কিছু মানসিক সমস্যা আছে, আজীবনই বয়ে নিয়ে যেতে হয়। তো রুবিনার মারও এখন যে অবস্থাটা সেরকমই, চিকিৎসায় হয়তো সে আরও সাউন্ড হবে, সে আরও ম্যানেজেবল হবে, কিন্তু চিকিৎসা তো করাতে হবে। তো ওকেও আমরা সেভাবে এখন আলহামদুলিল্লাহ সে খুব ভালো আছে। তাকে আমরা প্রায় দেখতে যাই, খোঁজখবর নিই। তো আমি জানি যে এই প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করছি দীর্ঘদিন থেকে, তো যে কোথায় কোন সুযোগ সুবিধাগুলো আছে আমি সেটা জানি। আপনারা তো ইতিমধ্যে বলে দিয়েছেন। আমি চাই রুবিনার খাদ্য নিরাপত্তা, শিক্ষা নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, সবগুলো নিরাপত্তার ব্যবস্থা আপনারা নিশ্চিত করবেন। যারা রুবিনার আশেপাশে আছেন, আপনারা যারা কলাপাড়া এই জায়গাটাতে আছেন, এতগুলো সুস্থ স্বাভাবিক মানুষ থাকতে একটি অসহায় মানুষ কেন এইভাবে শিকল পড়া অবস্থায় থাকবে? আর কেন রুবিনার মতো এত ছোট্ট একটা মেয়ে সে কেন এরকম একটি অমানবিক জীবন যাপন করবে? মায়ের এরকম অবস্থা, খালার এরকম অবস্থা, নানি অসহায়, তাদের ইনকামের কোনো মানে নির্দিষ্ট কোনো সোর্স নাই। এটা তো স্বাভাবিকভাবেই যে কোনো বয়সের মানুষকেই আসলে কী করে দিবে, অসুস্থ করে দিবে। এত ছোট্ট একটা মেয়ে অনেক সম্ভাবনাময়, অনেক সম্ভাবনা তার মধ্যে আছে। আমাদের উচিত হবে সুযোগটা তৈরি করে দেওয়া, সম্ভাবনাগুলোকে সে যাতে কী করতে পারে, বাস্তবে রূপ দিতে পারে। তো সেক্ষেত্রে আমার আপনাদের কাছে অনুরোধ অনুরোধ হচ্ছে আপনারা যে যার জায়গা থেকে সহযোগিতা করবেন। যেটা বলছেন ভাতার ব্যাপারটা বলেছেন, হ্যাঁ ভাতার ব্যাপার এটা তো আপনারা ইতিমধ্যে করে ফেলেছেন, এটা খুব ভালো লাগছে। পাশাপাশি এখন যেটা দরকার, রুবিনার মার চিকিৎসাটা খুব বেশি দরকার। চিকিৎসাটা না করলে সে আরও খারাপ অবস্থা হবে এবং এই মেয়েটার জন্য একটা বার্ডেন হয়ে যাবে। রুবিনার নানির যে কথাটা আমি শুনেছি যে হ্যাঁ, যেহেতু কোনো ফিক্সড ইনকাম নেই সে কারণে সে কী করছে, ভিক্ষা করছে বা সেক্ষেত্রে নাতনিকে ব্যবহার করছে। তার উপায় নেই, সে করছে এই বাস্তবতা। কিন্তু তাদের একটা নিয়মিত আয়ের ব্যবস্থা করে দিতে হবে, যেটা আপনি বলেছেন যে তাদের দোকান করে দেবেন একটা, সে যদি হয় সেটা খুব ভালো হয়। আর সামাজিক নিরাপত্তা ওসি সাহেব এখানে আছেন, ওটা তো আপনারা দেখবেন। বা আপনার পরে যারা সবাই সবার দায়িত্ব থেকেই তো কাজ করে, দায়িত্ববোধের জায়গা থেকেই কাজ করে। যে যখনই যে জায়গায় আমরা ট্রান্সফার হই না কেন, আমাদের কিন্তু দায়িত্বটা এসেই যায় যে আমরা কীভাবে এই এলাকার মানুষদেরকে সাপোর্ট দেবো। নিরাপত্তার কথাই বলি আর যেটাই বলি না কেন। তো খুব ভালো লাগছে আপনারা এই যে ফিল করছেন, সবাই এসেছেন। আর ওই রুবিনার শিক্ষার যে বিষয়টা, প্রত্যেক তৃতীয় শ্রেণীতে পড়ে, এখানে আপনার শিক্ষা কর্মকর্তা যিনি আছেন, আপনি নিশ্চয়ই নিশ্চিত করবেন তার শিক্ষাটা যেন বন্ধ না হয়ে যায়। যেভাবেই হোক, তার নানিকে বুঝিয়ে হোক, তার নানির ফিক্সড ইনকামের ব্যবস্থা করে দিয়ে হোক, যেটা আপনারা ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যে এটা করবেন। আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় এই পরিবারটি একটি স্থায়ী, এই সমস্যার স্থায়ী সমাধানে পৌঁছাবে এবং আমাদের এই ছোট্ট রুবিনা একটি সুন্দর সুস্থ জীবন পাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে রুবিনার জন্য
কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি। আসলে শীত আসছে, আমি ওর ঘরের যে ছবি দেখেছিলাম ইয়েতে আমাদের নিউজে, ওটা দেখে আসলে খুবই মর্মাহত হয়েছি। আমাদের সম্মানিত নির্বাহী পরিচালক মহোদয়, উনি খুবই মর্মাহত হয়ে আসলে আমাদেরকে বলেছেন যে এখনই তোমরা যাও, যে ওদের অবস্থাটা দেখে আসো, ওখানে যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন ওনাদের সাথে কথা বলো, ওই যেন এই সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যায় এবং মেয়েটা এবং তার পরিবারটি একটি সুস্থ সুন্দর নিরাপদ জীবন যাতে নিশ্চিত করতে পারে সেই ব্যবস্থাটা আলোচনার মাধ্যমে তোমরা এটা করে আসবে। আর এখানে কিছু উপহার সামগ্রী আছে। উপহার সামগ্রী মানে সামনে একটু শীত, একটু কম্বল নিয়ে এসেছি, শীতের গরম কাপড় নিয়ে এসেছি, রুবিনার মা নানির জন্য কিছু কাপড় চোপড় নিয়ে এসেছি, আর রুবিনার জন্য কিছু শিক্ষা সামগ্রী নিয়ে এসেছি। কারণ আমরা মনে করি মেয়েদের শিক্ষাটা খুবই জরুরি, শিক্ষা কোনোভাবেই বন্ধ হয়ে যাওয়া উচিত না। পড়াশোনা করতে হবে, তাকে এগিয়ে যেতে হবে এবং রুবিনাকে ওইভাবে গড়ে তুলতে হবে নিজের পায়ে যাতে সে দাঁড়াতে পারে, স্বাবলম্বী হতে পারে। তো এইটুকুই ছিল আমার কাছে আমি বলার মতো। আর আপনাদের কাছে আবারও সুনির্বন্ধ অনুরোধ রেখে আমি এখানে শেষ করবো। সেটা হচ্ছে যে আসলে মিডিয়া কাজ হচ্ছে খুঁজে খুঁজে এই ছিদ্রগুলো বের করা বা এই সমস্যাগুলো সমাজে চিহ্নিত করা, যে এই সমস্যাগুলো হচ্ছে বা এই অবস্থায় আছে। এরপরে কিন্তু যারা আশেপাশে আছেন সেই প্রশাসনিক কর্মকর্তাই বলি, সরকারের আসলে প্রতিনিধি, আপনারা তো আসলে সরাসরি সরকারের প্রতিনিধি। সরকার তো অনেক আন্তরিক, প্রতিবন্ধীদের ক্ষেত্রে বলি, অসহায় মানুষদের প্রতি বলি, বর্তমান সরকার অনেক বেশি আন্তরিক, যা কিনা আগে আমরা কখনোই পাইনি। তো সেই ক্ষেত্রে ওনারা যেহেতু এত আন্তরিক, এত সুযোগ সুবিধা তৈরি করে রেখেছেন, এই মানুষগুলো কেন পাবে না? যদি আমরা একটু মানে কি বলি যে দায়িত্বশীল হয়ে, সবাই দায়িত্বশীল, আমরা দায়িত্বশীলতা আছে বলে তো আজকে আমরা এখানে এসেছি, রুবিনার পাশে দাঁড়িয়েছেন আপনারা। আমরা যদি আমাদের এই কাজগুলো আরও তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, তবে আমাদের সরকারের যে চিন্তা ভাবনা বা যেখানে পৌঁছানোর ইচ্ছা, বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছা, সেটাকে আমরা পৌঁছাতে পারবো। তবে সে কাজটা করতে হবে আমাদের, আমরা যারা কাজ করছি তারা। সরকারের পক্ষে তো প্রত্যেক ঘরে ঘরে যে সম্ভব না এই উন্নয়নের কাজগুলো পৌঁছে দেওয়া বা এই উদ্যোগগুলোকে পৌঁছে দেওয়া, এই কাজগুলো আমাদের সবাইকে করতে হবে দায়িত্ব নিয়ে। আর পাড়া প্রতিবেশী যারা থাকেন, এইরকম পরিবার, অসহায় পরিবারগুলোর পাড়া প্রতিবেশী যারা থাকেন, তাদের কিন্তু দায়িত্ব অনেক, আসলে তাদের অনেক দায়িত্ব। আপনারা দায়িত্ব নিয়ে যদি এই খবরগুলো পৌঁছে দিতে পারেন এই সরকারি প্রতিনিধিদের কাছে, তাহলে তো অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু আমরা আসলে মনে হয় এখানে একটুখানি পিছিয়ে আছি। সব জায়গাতেই দেখেছি যে আমি একটু আগে যে নারায়ণগঞ্জে যে কথাটি বললাম, একই অবস্থা, যে এতদিন 25টা বছর ধরে একটা মেয়ে অসহায়ভাবে এই বৃষ্টি রোদ এর শীতের মধ্যে এরকম স্যাঁতসেঁতে মাটির উপর বসে আছে, গায়ে কাপড় নেই, গায়ে কম্বল নেই, কিছু না, কেউ কিন্তু সেটা খেয়াল করছে না। কেন খেয়াল করবো না? আমরা তো মানুষ, ও তো অবোধ, ওর তো বুদ্ধি নেই এটা, কিন্তু আমরা তো সাধারণ, আল্লাহ আমাদেরকে সুস্থ সবল মানুষ বানিয়ে পাঠিয়েছে পৃথিবীতে, আলহামদুলিল্লাহ এখনও আমাদেরকে এভাবেই রেখেছেন। তাহলে আমাদের কেন সেই বোধটা জাগে না যে আমার পাশে যে অসহায় মানুষটা আছে তাকে দেখার দায়িত্বটাও কিন্তু আমার, আল্লাহ তাআলা সেরকম একটি দায়িত্বও আমাকে দিয়েছেন। শুধু নিজে ভালো থাকলে তো হবে না, আমার চারপাশে যদি সবাই ভালো না থাকে, তাহলে সেই ভালো থাকার তো কোনো মানেই হয় না। আমি মানুষ হিসেবে নিজেকে কীভাবে মূল্যায়ন করবো যে আমি ভালো আছি, আমি মানুষ? এটা আসলে বলা ঠিক না। মানুষের কাজই হচ্ছে অন্যের জন্য কাজ করো। আমি যখন আল্লাহ যখন আমাকে সুস্থ স্বাভাবিক বানিয়েছেন, সুস্থ রেখেছেন, তখন উচিত হবে আমার আশেপাশে যারা অবহেলিত আছে, অসহায় আছে, অসুস্থ আছে, তাদের জন্য কাজ করে যাওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার কথা শুনুন এতক্ষণ ধরে। আর আমরা আশা করি যে খুব অচিরেই আসলে রুবিনার এই ঘরটি পাল্টে যাবে, সুন্দর একটি ঘর তৈরি হবে এবং আপনাদের সবার সহযোগিতায় রুবিনা মা চিকিৎসা পেয়ে অনেকটাই সুস্থ হয়ে যাবেন। রুবিনা নানির একটি নিয়মিত রোজগারের ব্যবস্থা হবে এবং রুবিনা নিয়মিত বা সাধারণ যে এই বয়সের মেয়েরা উচ্ছল থাকে, স্কুলে যায়, অনেক স্বপ্ন তাদের চোখে থাকে, খেলাধুলার মধ্যে দিয়ে জীবন কাটায়, হাসির আনন্দের মাধ্যমে রুবিনাও সেরকম একটি জীবন পাবে। অনেক ধন্যবাদ। জীবন পাবে, এই যে কঠিন একটি জীবন সে কাটাচ্ছে এখন, এই জীবন থেকে সে মুক্তি পাবে এবং আর 10টা স্বাভাবিক মেয়ের মতো সে বড় হয়ে উঠবে। আমার খুব ভালো লেগেছে। রুবিনার স্বপ্ন হচ্ছে পড়াশোনা শেষ করে সে শিক্ষক হবে, সে মানুষ গড়ার কারিগর হবে এবং আমি বিশ্বাস করি আমাদের সবার সহযোগিতায় আমাদের রুবিনা নিশ্চয়ই একদিন মানুষ গড়ার কারিগর হবে, তার স্বপ্ন শেষ হতে পারবে। জীবনটা সুন্দর হোক, সুস্থ হোক, স্বাভাবিক হোক। আর 10টি মেয়ে যেরকম হয় এই বয়সে, এই 10 বছরের একটি মেয়ে যে কঠিন জীবনটা কাটাচ্ছে, আমরা চাই না বাংলাদেশের কোনো মেয়ে, রুবিনার মতো বয়সের কোনো মেয়ে এরকম জীবন কাটাক। তাদের
পারিবারিক যে অবস্থা, আমরা চাই রুবিনার শিক্ষা নিরাপত্তা, রুবিনার খাদ্য নিরাপত্তা, চিকিৎসা নিরাপত্তা, পাশাপাশি সামাজিক নিরাপত্তা। আমরা সর্বজয় কিশোরীর পক্ষ থেকে তার পাশে আছি এবং তার সামনে এগিয়ে যাওয়াটা যাতে আরও সহজ হয়, স্বাভাবিক হয়, সুন্দর হয়, সেই বিষয়ে আমরা কাজ করে যাব। আর আজকে আমাদের এখানে সম্মানিত যে সুধীরা ছিলেন বা প্রশাসনিক যে কর্মকর্তারা ছিলেন, সরকারের যে প্রতিনিধিরা ছিলেন, ওনারা যে কথাগুলো বলেছেন বা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, আমরা আশা করি খুব শিগগিরই এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হবে এবং তার জীবনটা সুন্দর হবে, তাদের একটি সুন্দর বাড়ি হবে, ঘর থাকবে, তাদের একটি নির্ধারিত রোজগারের ব্যবস্থা তৈরি হবে, রুবিনার পড়াশোনাটা খুব স্মুথলি চলবে বা মসৃণ গতিতে এগিয়ে যাবে। আর আমাদের কাজ হচ্ছে রুবিনাকে নিয়মিত ফলো আপ করা। আমরা নিয়মিত রুবিনার খোঁজখবর করবো, রুবিনার পরিবারের খোঁজখবর করবো। আমরা দেখব যাতে রুবিনা সামনে এগিয়ে যেতে বাধাগ্রস্ত না হয়, তার সামনে এগিয়ে যাওয়ার পথটা যাতে বাধাহীন হয়, সহজ হয়, সেই বিষয়ে আমরা কাজ করব। রুবিনার মায়ের চিকিৎসা যেমন খুব জরুরি এই মুহূর্তে, আমরা জানতে পারলাম যে এই ব্যাপারেও প্রশাসন দায়িত্ব নিয়েছে রুবিনার মাকে। কি নুপুর শুধু চা আর কিছু খায়নি? তো মার কি শীত লাগছে, ঠান্ডা লাগছে? হুম, কিশোরীদের জীবন মান উন্নয়ন, তাদের অধিকার রক্ষা, তাদের এগিয়ে যাওয়া সহজ করা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। তো রুবিনা আসলে একটু আগে সামুদ্রিক সাহেব বলছিলেন যে কখনো আসেননি এদিকে বা কুয়াকাটে আসেননি। এটা সত্যিকার অর্থে যে আমার টিমে আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, আমরা কেউ এর আগে মানে কেউ হয়তো বেড়াতে এসছে, কিন্তু কাজ নিয়ে বা এরকমভাবে আসা হয়নি। আর এই আশাটার পেছনে মূল কাজটি করেছে হচ্ছে এই ছোট্ট রুবিনার জন্যই আসলে আমাদের আজকে এখানে আসা। যখন টিভিতে এই নিউজটি প্রচারিত হয়, আমরা আসলে খুবই অবাক হয়ে যাই যে এত ছোট্ট একটা মেয়ে, যে মেয়েটার এই সময়ে হেসে খেলে বেড়ানোর কথা, নিয়মিত স্কুলে যাওয়ার কথা, চোখে অনেক স্বপ্ন, সে বড় হবে, বড় হয়ে তার যে একটা লক্ষ্য থাকবে, সেই লক্ষ্য অর্জনে সে কাজ করে যাবে, সেটা তো তার ধারে কাছেও নাই। তার জীবনটা হয়ে গেছে অনেক কঠিন বাস্তবতা তাকে এমনভাবে কি বলবো যে সে আসলে এমন কিছু ভার নিয়ে ফেলেছে এত অল্প বয়সে, যে বিষয়গুলো ভার এই বয়সে তার নেওয়ার কথা না। কিছু করার নেই, এটাই চরম বাস্তবতা। সবার জীবনটা সহজ হয় না। তো আমরা এতক্ষণ যে কথাগুলো শুনছিলাম আপনাদের কাছ থেকে, আমরা তো ওই নিউজটা দেখেই আমাদের মনে হয়েছে যে রুবিনার পাশে দাঁড়ানো দরকার, কারণ আমরা এই কাজগুলো ক্রমাগতই করে আসছি। ছড়িয়ে আছে রুবিনার মতো এরকম অসংখ্য মেয়ে এবং রুবিনার মা বা খালার মতো এরকম অসংখ্য নারী অসহায় অবস্থায় পড়ে আছে। তো আমরা আসলে এই কাজটাই করি RTV। অসহায় যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানোটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে আসলে এই কাজটা করে যাচ্ছি। তো এরই একটি অংশ হিসেবে রুবিনার বিষয়টি যখন আমাদের চোখের সামনে এসেছে, আমরা রুবিনার কাছে চলে এসেছি। আমরা চাই রুবিনা স্বাভাবিক জীবনে ফিরে যাক, সেই সুন্দর সুস্থ সেই জীবন, উচ্ছল একটি জীবন, একটি 10 বছরের মেয়ে যে জীবনটা হওয়া উচিত সেরকম জীবন। কিন্তু আপনাদের সবার কথা শুনে আমার ভালো লাগছে যে আপনারা তো অনেকটাই ভেবেছেন, অনেকটাই এগিয়ে গিয়েছেন।